নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের 3টি প্রশ্ন নিয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছ। আমরা যে 3টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তা হলো 1 নাম্বার কোয়েশ্চেনের সি নাম্বার কোয়েশ্চেন। আমরা জানি যে 1 নাম্বার কোয়েশ্চেনে সিন প্যাসেজ থেকে 5টি এমসিকিউ এ নাম্বার, এবার বি নাম্বার হচ্ছে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, আর সি নাম্বার কোয়েশ্চেনটা কীরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। 3 নাম্বার কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং 7 নাম্বার কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এই 3টি প্রশ্ন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি উত্তরসহ। আশা করি তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক উপকারে আসবে। তাহলে শুরু করছি। 1 সি নাম্বার কোয়েশ্চেনে অবশ্যই একটি সিন অথবা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজটা আগে খুব ভালো করে পড়ে নেবে। ভালো করে পড়ার পরে যে কাজটি করতে হবে, শব্দটির মিনিংয়ের সাথে তোমাদের ম্যাচ করতে হবে কলাম এ থেকে কলাম বি। এই যে ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড। এখানে একটা শব্দ দেয়া আছে ডেফিনেশন। এক কথায় সিন প্যাসেজ থেকে কিছু শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো ডেফিনেশন লিখতে হবে বা মিনিং লিখতে হবে। তাহলে আমি প্যাসেজটা আগে পড়ে নিচ্ছি। Culture and civilization involve shared values, beliefs, norms and customs that guide the behavior of individuals within a society. সংস্কৃতি এবং সভ্যতা আসলে এই দুটি মূল্যবোধ, বিশ্বাস, আচরণ, প্রথা এগুলো কিন্তু শেয়ার করে থাকে সমাজের মধ্যে। Civilizations tend to be broader in scope than cultures. তো সভ্যতাকে ব্যাপক অর্থে আসলে সংস্কৃতির চেয়ে বেশি ব্যাপক মনে হয়। এ সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচার্স উইদিন ইটস বাউন্ডারিজ অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচার। একটা সভ্যতাকে সংস্কৃতির তুলনায় আসলে এটার সীমানার মধ্যে অনেক বহুবিধ সংস্কৃতি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং একটা বিশাল জনগোষ্ঠীও থাকে। কালচার অ্যান্ড সিভিলাইজেশনস অফেন প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালুস, অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস। সংস্কৃতি এবং সভ্যতা প্রায় ক্ষেত্রে চিত্রকলা, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য অনেক সৃজনশীল অভিব্যক্তির সৃষ্টি ঘটায়, যা কিন্তু আমাদের মূল্যবোধকে এবং আমাদের ঐতিহ্যকে প্রতিফলিত করে। বোথ কালচার্স অ্যান্ড সিভিলাইজেশনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন। সংস্কৃতি এবং সভ্যতা এই দুটি আসলে সামাজিক যে মিথস্ক্রিয়া এটাকে আরও সুবিধা করে তোলে, ভাষা প্রয়োগে উন্নয়ন ঘটায়। সিভিলাইজেশন আর অফেন রিকগনাইজড ফর দেয়ার হিস্টোরিক্যাল impacts such as the civilizations of Egypt, Greece and China, while cultures may be more localized. সভ্যতাকে প্রায় ঐতিহাসিক একটা ইম্প্যাক্ট হিসেবে চিহ্নিত করা হয়, যেমন হচ্ছে মিশরের সভ্যতা, গ্রিস সভ্যতা, চায়নার সভ্যতা, যখন কিন্তু সংস্কৃতি অনেক বেশি পরিচিত হয়ে যায়। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজ থেকে কিছু শব্দ এখানে নেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেমন এখানে কালচার শব্দটি মানে হচ্ছে সংস্কৃতি, ইনভলভ মানে অন্তর্ভুক্ত হওয়া, শেয়ার মানে ভাগাভাগি করা, ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিত্ব, স্কোপ মানে সুযোগ বা সুবিধা, যেটাই আমরা বলি না কেন। তো এখন এই কালচারের সাথে এটা কিন্তু ডেফিনেশনগুলো কলাম বিতে দেওয়া থাকবে। তাহলে এখানে কালচার এর ডেফিনেশনটা কি হবে? এর ডেফিনেশনটা হবে এটা, যে কালচার হচ্ছে দ্য কাস্টমস, বিলিভস, আর্টস অ্যান্ড ওয়ে অফ লাইফ অফ আ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। এই জন্য এখানে লেখা হয়েছে A+4। তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে পরীক্ষার খাতায়। এরপরে হচ্ছে ইনভলভের সাথে মিলবে হচ্ছে 3 নাম্বার, এটা যে ইনভলভের সাথে মিলবে এটা, তাহলে এটা হবে টু ইনক্লুড অর এনগেজ ইন আ পার্টিকুলার অ্যাক্টিভিটি অর প্রসেস। শেয়ার্ড মানে ভাগাভাগি করা, এর সাথে মিলবে 1 নাম্বার, অর্থাৎ এটা মিলবে। সামথিং দ্যাট ইজ মিউচুয়ালি পজেসড, অর্থাৎ কোনো কিছু যেটা পারস্পরিকভাবে ধারণ করা হয়। এরপরে হচ্ছে ইন্ডিভিজুয়ালস,
ইন্ডিভিজুয়াল সাথে মিলবে হচ্ছে 5 নাম্বার, এটা। তাহলে ইন্ডিভিজুয়ালস হবে সিঙ্গল পারসনস কনসিডার্ড সেপারেটলি ফ্রম আ গ্রুপ অর সোসাইটি, যে সিঙ্গল ব্যক্তি যাকে আসলে সেপারেটলি একটা গ্রুপ বা সমাজ থেকে বিবেচনা করা হয়। এরপর আছে স্কোপ, স্কোপের সাথে মিলবে হচ্ছে 2 নাম্বার, এটা। তাহলে কি হবে, দ্য রেঞ্জ এক্সটেন্ড অর কাভারেজ অফ সামথিং। তো এভাবে কলাম এতে কিছু শব্দ সিন প্যাসেজ থেকে বা আনসিন প্যাসেজ থেকে দেওয়া থাকবে এবং কলাম বিতে তার ডেফিনেশনগুলো দেওয়া থাকবে, এটা তোমাদের ম্যাচিং করে নিতে হবে এবং পুরো উত্তরটা তোমরা সুন্দর করে খাতায় লিখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3, এখানে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, আমি পড়ে নিচ্ছি। রিড দ্য ফলোয়িং টেক্সট অন এমিলি ডিকেনসন দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। তো এখানে আনসিন প্যাসেজ ব্যক্তি সম্পর্কে থাকতে পারে, বিষয় বা ঘটনা সম্পর্কেও থাকতে পারে। তো এখন এখানে প্রশ্নটা কিভাবে সেট করা হবে, প্রশ্নটা আসলে দুইভাবে সেট হতে পারে। তো এখানে দুইভাবে আমি উপস্থাপন করেছি, প্যাসেজটা আমি আগে পড়ে নিচ্ছি। Emily Dickinson is one of the most American celebrated and enigmatic poets. She was born into a prominent and intellectually inclined family in Massachusetts. তো এমিলি ডিকিনসন হচ্ছে আমেরিকার একজন বিখ্যাত কবি এবং তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে ম্যাসাচুসেটস। She grew up in a well-educated and religious household with her father, Edward Dickinson, serving as a lawyer and treasurer of Amherst College. তিনি আসলে একটা সুশিক্ষিত এবং ধর্মীয় পরিবারে বেড়ে উঠেছিলেন তার বাবার সাথে। তার বাবা এডওয়ার্ড ডিকিনসন এবং তার বাবা একজন উকিল, আর আমহার্স্ট কলেজের একজন ট্রেজারার হিসেবে তিনি কাজ করতেন। Despite receiving a good education, she was a reclusive and introverted individual, preferring the solitude of her family home, the Dickinson homestead. She explored the themes of nature, love, death, immortality, and the human spirit. Her poetry was characterized by its unconventional use of population, dashes, and capitalization, which has led to various interpretations of her work. তো তার ভালো শিক্ষা সত্ত্বেও তিনি আসলে খুব ইন্ট্রোভার্টেড ছিলেন, মানে খুব খোলামোলা মনে কিন্তু ছিলেন না, রিক্লুসিভ ছিলেন। রিক্লুসিভ শব্দ অর্থ হচ্ছে যে নির্জনে থাকতে পছন্দ করতেন, অর্থাৎ তার পরিবারে তিনি কিন্তু সলিটিউড থাকতে পছন্দ করতেন, অর্থাৎ একা একা থাকতে পছন্দ করতেন। তো তিনি যে সমস্ত কবিতা লিখেছেন এই কবিতার মধ্যে নেচার রয়েছে, প্রকৃতি, ভালোবাসা, মৃত্যু, অমরত্ব এবং মানুষের ভিতরে যে হিউম্যান স্পিরিট, যে সত্তা, সেটা রয়েছে। তার কবিতাতে দেখা যায় যে পাংচুয়েশন এর মার্কস কিন্তু আমরা জ্যোতিচিহ্নের যে ব্যবহারগুলো কনভেনশনালি করে থাকি, কিন্তু কবিতার ভিতরে সাধারণত আনকনভেনশনাল ইউজ থাকে, অর্থাৎ নিয়ম না মেনেই কিন্তু এগুলো ব্যবহার করা হয় কবিতার মধ্যে। সেগুলো কি পাংচুয়েশন, ড্যাশেস, ক্যাপিটালাইজেশন, তো এগুলো কিন্তু ব্যবহার করা হয়। ডিউরিং হার লাইফ টাইম only a few of her poems were published anonymously as she kept the majority of her writing private. তো তার জীবদ্দশায় তিনি কিছু কবিতা প্রকাশ করেছিলেন ছদ্মবেশে, যেহেতু তার অধিকাংশ কবিতাই ছিল প্রাইভেট, ব্যক্তিগত ছিল, এবং তিনি এগুলো কিন্তু পাবলিশ করেননি। আফটার হার ডেথ, হার সিস্টার লেভিনিয়া discovered her extensive collection of poems and diligently worked to have them published. তার মৃত্যুর পরে তার বোন লেভিনিয়া তার এই ব্যাপক কবিতার যে সংগ্রহ এগুলো আবিষ্কার করেন এবং খুব পরিশ্রম করে তার এগুলো কিন্তু কিছু প্রকাশিত করেন। দ্য ফার্স্ট কালেকশন পোয়েমস অফ এমিলি ডিকিনসন ওয়াজ পাবলিশড ইন 1890, এবং প্রথম যে কালেকশনটি এমিলি ডিকিনসনের কবিতাগুলো 1890 সালে প্রকাশ করা হয়েছিল। এমিলি ডিকিনসনস পোয়েট্রি ওয়াজ আনকনভেনশনাল ইন স্টাইল অ্যান্ড থিমস। আর এমিলি ডিকিনসনের কবিতাগুলো আসলে
আনকনভেনশনাল ছিল, অর্থাৎ অপ্রথাগত ছিল স্টাইল এবং বিষয়বস্তুর দিক থেকে। বাট আর পোয়েমস কন্টিনিউ টু ক্যাপটিভেট রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড ফর দ্য ডেপথ অফ ইমোশন, কিন অবজারভেশন অ্যান্ড ফিলোসফিক্যাল ইনসাইটস। কিন্তু তার কবিতাগুলো আসলে সারা পৃথিবীতে পাঠককে মুগ্ধ করেছিল তার গভীর ভাবাবেগের কারণে, সূক্ষ্ম পর্যবেক্ষণের কারণে, আর দার্শনিক মতভেদের কারণে, দার্শনিক দৃষ্টিভঙ্গির কারণে। Her poetry continues to inspire countless readers, solidifying her legacy as a unique and profound voice in the world of poetry. তার কবিতাগুলো আসলে অসংখ্য পাঠককে অনুপ্রাণিত করেছিল কবিতার ইতিহাসে। কবিতার যে জগৎ, এই কবিতার জগতের মধ্যে একটা অসাধারণ কণ্ঠস্বর হিসাবে তিনি কিন্তু পরিচিতি পেয়েছিলেন। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে একটি আনসিন প্যাসেজ তোমাদের দেওয়া থাকবে, তারপর প্রশ্নটি আসলে খুব সহজভাবে করা হবে। আমি কিন্তু প্রথমে বলছি যে 3 নাম্বার কোয়েশ্চেনটি তোমাদের দুইভাবে সেট করা হবে। আমি কিন্তু প্রথম সেটটার কথা বলছি। এমিলি ডিকেনসন ইজ ওয়ান অফ দ্য মোস্ট আমেরিকান সেলিব্রেটেড অ্যান্ড অ্যানিমেটিক পয়েন্টস। এই যে প্যাসেজটার যে লাইনটা রয়েছে, এই লাইনটুকুই পুরোটাই আসলে এখানে দেওয়া থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এমিলি ডিকেনসন এখানে রয়েছে, তারপরে ইজ ওয়ান অফ, তারপরে দ্য মোস্ট আমেরিকান সেলিব্রেটেড অ্যান্ড এনিমেটিক পয়েন্টস, এই যেভাবে দেওয়া আছে। তো এভাবে সিন প্যাসেজ থেকেই তোমাদের লাইনগুলো এরকম করে প্রত্যেকটা কলামের ভিতরে এলোমেলো করে দেওয়া থাকবে। জাস্ট তোমরা সিন প্যাসেজটা পড়ে এটা একটা সেন্টেন্স মেকিং করে ফেলবে শুদ্ধভাবে, তথ্যগুলো ঠিক রেখে। তথ্যগুলো কিন্তু ঠিক রাখতে হবে, তথ্যগুলো ঠিক রেখে একটা সেন্টেন্স মেকিং করলেই এখানে তোমরা পুরো 10 মার্কস পেয়ে যাবে। তো এভাবে দেখো এখানে দেওয়া আছে শি গ্রিউ আপ, তো এরপরে এটা হবে আপ, এটা হবে। তাহলে তিনি কোথায় বেড়ে উঠেছেন? অবশ্যই ওয়েল এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস হাউসেস। তাহলে এটা একটা দুইটা সেন্টেন্স কিন্তু তথ্য সহকারে ম্যাচিং কিন্তু হয়ে গেল। তো এভাবে তোমাদের 5টা সেন্টেন্স আসলে তথ্য সহকারে দেওয়া থাকবে, আর তোমরা এটা ম্যাচিং করে একটা সুন্দর বাক্য রচনা করে ফেলবে। তো এভাবে করা হয়েছে। দেখো, এমিলি ডিকেনসন ইজ ওয়ান অফ দ্য মোস্ট আমেরিকান সেলিব্রেটেড অ্যান্ড enigmatic poets. She grew up in a well-educated and religious house. She explored themes of nature, love, death, immortality, and the human spirit. 4 নম্বর হচ্ছে her poetry was characterized by its unconventional use of punctuation, dashes, capitalization, which has led to various interpretations of her work. 5 হচ্ছে the first collection poems of Emily Dickinson published in 1890. নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসলে পুরো সেন্টেন্সটাই তুলে দেওয়া হয়েছে। যেমন এখানে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে যে অন্য কালার দিয়ে যেগুলো দাগাঙ্কিত করা হয়েছে এগুলোই কিন্তু আসলে প্রশ্ন আকারে কলামের ভিতরে সেট আপ করা হয়েছে। তাহলে তোমাদের কাজটা কি? সিন প্যাসেজটা ভালো করে পড়বে, অর্থাৎ আনসিন প্যাসেজটা খুব ভালো করে পড়ে তারপরে তথ্য সহকারে মিলিয়ে নিলে একটা সুন্দর সেন্টেন্স মেকিং হবে এবং সঙ্গে সঙ্গে 10 মার্কস পাবে। এভাবে আসলে তোমাদের জন্য খুব সহজ হবে। এবং দ্বিতীয় যে ধাপটা, অর্থাৎ দ্বিতীয়ভাবে যেভাবে প্রশ্ন সেট হতে পারে, এখানে কিন্তু অবশ্যই আনসিন প্যাসেজ থাকবে, এভাবে প্রশ্ন সেট হতে পারে। আমি আগে প্যাসেজটা পড়ে নিয়েছি। According to international law, if a child works before reaching 16 years of age, it is termed as child labor. অর্থাৎ আন্তর্জাতিক ল অনুযায়ী যখন একজন শিশু অর্থাৎ 16 বছরের শিশু কাজ করে তখন এটাই কিন্তু শিশু শ্রম হিসেবে পরিগণিত করা হয়। ইন বাংলাদেশ দ্য প্রবলেম অফ চাইল্ড লেবার ইজ ভেরি সিরিয়াস। বাংলাদেশে শিশু শ্রমের সমস্যা খুবই মারাত্মক। ডিউ টু poverty, children work in factories, paddy fields, workshops, markets, etc. to earn money in order to support their families. দারিদ্রতার কারণে শিশুরা আসলে
মাঠে, ফ্যাক্টরিতে এবং বিভিন্ন বাজারে কাজ করে থাকে তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য এবং পয়সা উপার্জনের জন্য। ফর দিস মোস্ট অফ দ্যাম সামটাইমস সাফার ফ্রম deadly diseases, sometimes become handicapped, even face premature death. এই কারণে মাঝে মাঝে অনেক শিশুই আসলে মারাত্মক অসুখের সম্মুখীন হয় বা অনেক অসুখে ভোগে, মাঝে মাঝে তারা হ্যান্ডিক্যাপড হয়ে যায়, পঙ্গু হয়ে যায় এবং প্রিমেচুর ডেথ, অকালে মৃত্যুবরণ করে। Therefore, food for education program should be introduced to attract them to school. Illiteracy is another crucial cause and that makes parents send them to work instead of sending to school. অর্থাৎ শিক্ষা বিনিময়ে খাদ্য কর্মসূচি এটা কিন্তু চালু করা যেতে পারে তাদেরকে আকর্ষণ করার জন্য, যাতে তারা স্কুলে যায়। আর নিরক্ষরতা হচ্ছে অন্য একটা কারণ, কঠিন কারণ, যে কারণে আসলে বাবা মারা তাদের সন্তানকে স্কুলে যাওয়ার পরিবর্তে কাজে পাঠায়। সো প্যারেন্টস শুড বি এনকারেজড টু সেন্ড দ্য চিলড্রেন টু স্কুল। কাজেই বাবা মাদেরকে আসলে উৎসাহিত করা উচিত তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য। রুরাল কালচার অ্যান্ড ট্র্যাডিশন অলসো কন্ট্রিবিউট টু চাইল্ড লেবার। এবং গ্রাম্য যে সংস্কৃতি আর যে ঐতিহ্য, এইটাই কিন্তু শিশু শ্রমে অবদান রাখে। ট্র্যাডিশনালি ফার্মার্স চিলড্রেন্স আর সাপোজ টু বি ফার্মার্স অ্যান্ড সো দে আর ইন্সপায়ার্ড টু গো টু ফিল্ড। ঐতিহ্যগতভাবেই কৃষকের ছেলেমেয়েরা কৃষকই কিন্তু হওয়ার কথা এবং সে কারণে তাদেরকে মাঠে পাঠানো হয়। টু প্রিভেন্ট চাইল্ড লেবার, দিস টাইপ অফ ট্র্যাডিশন মাস্ট বি চেঞ্জড। তো চাইল্ড লেবার বন্ধ করার জন্য এই ধরনের ঐতিহ্যগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এনি ভিকটিম অফ চাইল্ড ট্রাফিকিং ইউজুয়ালি ফলস ভিকটিম টু চাইল্ড লেবার। তো যে কোনো ধরনের শিশু পাচার, চাইল্ড ট্রাফিকিং এটা আসলে শিশু শ্রমের কারণে শিশুরা শিকার হয়ে থাকে। ইনঅ্যাডিকুয়েট proactive law for child rights letting employers to encourage children to work without considering whether they are fit for or not. তো যারা আসলে চাকরি দেয়, যারা শিশু অধিকারের কথা বলে, তারা কিন্তু অনেক সময় সেই শিশুটি কাজের জন্য উপযুক্ত কিনা সেটা বিবেচনা না করে কাজে নিয়োগ দেয়। গভর্নমেন্ট should take necessary steps to ban on child labor, impose children rights, proactive laws. সরকারের উচিত আসলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শিশু শ্রমটাকে বন্ধ করার জন্য এবং শিশু অধিকার আইনটা আরও যাতে চালু থাকে সেই জন্য বিশেষ নিয়ম চালু করা। তো এখন প্রথম কিন্তু যেভাবে প্রশ্ন সেট আপ করা হয়েছে এটা কিন্তু অন্যভাবে সেট আপ হতে পারে। যেমন এখানে কিছু শব্দ আনসিন প্যাসেজ থেকে তুলে দেওয়া হবে। যেমন এখানে তুলে দেওয়া হয়েছে পভার্টি, দারিদ্রতা, ইলিটারেসি, নিরক্ষরতা, রুরাল কালচার অ্যান্ড ট্র্যাডিশন, চাইল্ড ট্রাফিকিং, ইনঅ্যাডিকুয়েট প্রোঅ্যাক্টিভ ল। এখন এগুলো সম্পর্কে কিন্তু ইফেক্টস লিখতে হবে, মানে পভার্টি কী ইফেক্টস এবং এই যে দারিদ্রতা এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়, সেভাবে কিন্তু সেগুলো লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, নিজের মতো করে লিখতে হবে প্যাসেজটা পড়ে। ঠিক আছে? তো এখানে 5টা রয়েছে, আমি এখন এর উত্তরটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে পভার্টি, দারিদ্রতা, তো এটার আসলে ইম্প্যাক্টটা কী হবে? অবশ্যই ইম্প্যাক্টটা এরকম হবে যে চিলড্রেন ওয়ার্ক ইন হাজারডুয়াস কন্ডিশন, সাফার ফ্রম ডিজিজেস অ্যান্ড মে ফেস প্রিম্যাচুর ডেথ। তো শিশুরা আসলে একটা কঠিন পরিস্থিতিতে কাজ করে এবং তারা বিভিন্ন রোগে ভোগে এবং অকালে মৃত্যুবরণ করে। তো এটাকে আমরা কিভাবে আসলে এখান থেকে বের হতে পারে বা এটা মুক্ত হতে পারে? তো আমরা কিন্তু প্যাসেজে পড়েছি ফুড ফর এডুকেশন, সেটাই এখানে বলা হয়েছে যে ইন্ট্রোডিউস প্রোগ্রামস লাইক ফুড ফর এডুকেশন টু এনকারেজ স্কুলিং, অর্থাৎ স্কুলে যাওয়ার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা। তো এভাবে ইলিটারেসি এটার ইম্প্যাক্টটা কি? প্যারেন্টস মে prioritize work over education leading to a cycle of poverty, অর্থাৎ দারিদ্রতার কারণে বাবা মারা দেখা যায় যে শিক্ষার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এটা কি মানে এখান থেকে আমরা কিভাবে বাঁচবো?
encourage parents to send their children to school and raise awareness about the importance of education অর্থাৎ শিক্ষার গুরুত্ব সম্পর্কে বাবা মায়ের মধ্যে এটা কিন্তু যে অ্যাওয়ারনেস এটা কিন্তু বাবা মায়ের ভিতরে জাগাতে হবে যাতে করে বাবা মারা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় রুরাল কালচার অ্যান্ড ট্র্যাডিশন আসলে এটার ইম্প্যাক্টটা কী চিলড্রেন আর এক্সপেক্টেড টু ফলো ফ্যামিলি ট্র্যাডিশনস লিডিং দ্যাম টু ওয়ার্ক ইন ফিল্ডস ইনস্টেড অফ অ্যাটেন্ডিং স্কুল অর্থাৎ শিশুদেরকে উৎসাহিত করা হয় পারিবারিক যে ট্র্যাডিশন যে ঐতিহ্য সেটাকে ফলো করার জন্য অর্থাৎ কৃষকের ছেলে কৃষক হবে এটাই কিন্তু ফলো করার জন্য উৎসাহিত করা হয় তো এটার মানে এটা থেকে বাঁচার উপায়টা কি চেঞ্জ কালচারাল পারসেপশনস অ্যান্ড প্রমোট দ্য ভ্যালু অফ এডুকেশন ওভার ট্র্যাডিশনাল রোলস অর্থাৎ কালচারাল যে পারসেপশন আছে এটাকে আসলে পরিবর্তন করে নিতে হবে আর ট্র্যাডিশনাল রোলস এটা যে ভূমিকা এটার উপরে শিক্ষার যে মূল্যবোধ সেটা কিন্তু বোঝাতে হবে আরেকটা হচ্ছে চাইল্ড ট্রাফিকিং এটা হচ্ছে কি শিশু পাচার ভিকটিমস আর অফেন ফোর্সড ইনটু চাইল্ড লেবার অ্যান্ড এক্সপ্লয়টেশন সো যারা এটা শিকার হয় শিশু পাচারের শিকার হয় তাদের কিন্তু কাজ করার জন্য জোর করা হয় এবং তাদেরকে অত্যাচার করা হয় তো এটার থেকে প্রিভেন্টিভ মেজার কী হতে পারে স্ট্রেথেন লস অ্যাগেন্স্ট চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড প্রোভাইড সাপোর্ট ফর ভিকটিমস মানে এখানে শিশু পাচারের বিরুদ্ধে কঠোর আইন পাশ করতে হবে এবং যারা ভিকটিম যারা এটা শিকার হয়েছে তাদেরকে সাপোর্ট প্রদান করতে হবে এরপর হচ্ছে ইনঅ্যাডিকুয়েট প্রোঅ্যাক্টিভ ল অপর্যাপ্ত প্রতিরোধমূলক আইন তো এটা ইম্প্যাক্টটা কি এমপ্লয়ার্স এক্সপ্লয়েড চিলড্রেন উইদাউট রিগার্ড ফর দ্যার রাইটস অর ওয়েলবিং তো যারা নিয়োগকর্তা তারা কিন্তু শিশুদের এক্সপ্লয়েট করে নির্যাতন করে এবং তাদের অধিকার নিয়ে এবং তাদের ভালো থাকা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে তারা কী করে নির্যাতন করে অনিয়ম করে তো এটা থেকে বাঁচার উপায়টা কি অর্থাৎ প্রিভেন্টিভ মেজারটা কী হবে ইমপ্লিমেন্ট অ্যান্ড এনফোর্স স্ট্রিক্ট চাইল্ড রাইটস প্রোঅ্যাক্টিভ লস টু প্রিভেন্ট চাইল্ড লেবার শিশু অধিকার আদায়ের জন্য যে আইন এই আইনটা কিন্তু পাশ করতে হবে বাস্তবায়ন করতে হবে যদি আমরা শিশু শ্রমটাকে বন্ধ করতে চাই বা প্রতিরোধ করতে চাই তো এখন অবশ্যই তোমরা বুঝতে পারছো যে 3 নাম্বার কোয়েশ্চেনটি দুইভাবে সেট হতে পারে প্রথমটা খুবই সহজ এটা তোমরা আসলে বুঝতে পেরেছো আর দ্বিতীয়টা যেটা সেটা কিন্তু প্যাসেজটা পড়ে সিদ্ধান্ত নিতে হবে এবং এটার ইফেক্টস এবং প্রিভেন্ট কিভাবে করা যায় প্যাসেজের সাথে কানেক্টেড তথ্য তোমরা বাইরে থেকেও নিতে পারবে 7 নাম্বার কোয়েশ্চেনও কিন্তু দুইভাবে সেট হতে পারে তো আমি আসলে পড়ে নিচ্ছি প্রশ্নটি রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড relevant examples of an explanatory text then fill up following grid one is done for you তো এখন এই টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে এবং ব্যাখ্যামূলক টেক্সটের কিছু এক্সাম্পল উপাদান ফাইন্ড আউট করতে হবে প্যাসেজটা থেকে তারপরে নিচের যে গ্রিড রয়েছে সেটা ফিল আপ করতে হবে প্রথমে আমি প্যাসেজটি পড়ে নিচ্ছি The bridge is considered a more challenging construction project compared to any others. যে কোনো প্রজেক্টের তুলনায় ব্রিজ যে এই যে প্রজেক্টটি এটাকে খুব ঝুঁকিপূর্ণ কনস্ট্রাকশন প্রজেক্ট হিসেবে বিবেচনা করা হয় Building a bridge over Podda River is challenging compared to any other river, considering its width and depth. দৈর্ঘ্য প্রস্থ গভীরতার তুলনা যদি করি তাহলে এই যে পদ্মা নদীর উপরে যে ব্রিজ নির্মাণ এটা অনেক বেশি যে কোনো নদীর তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ উইথ দ্য লেন্থ অফ 6.15 কিলোমিটার এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু যেটার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার ইট ওভারশ্যাডোস এনি আদার ব্রিজ ইন লেন্থ ইন বাংলাদেশ এটি বাংলাদেশের সবচেয়ে বড় দৈর্ঘ্যের একটি সেতু হোয়েন কম্পেয়ার টু ইট যখন বঙ্গবন্ধু ব্রিজ কামস সামহাট ক্লোজ টু ইট যখন এটি তুলনা করা হয় কেবলমাত্র বঙ্গবন্ধু সেতুর কথায় চলে আসে যার দৈর্ঘ্য হচ্ছে
98 kilometer. Two other bridges can be compared to lengthwise, namely Bangladesh Railway Bridge 4.8 kilometer and রূপসা রেল ব্রিজ 5.30 কিলোমিটার। অন্য দুটা সেতু কোথাও আমরা আলোচনা করতে পারি অর্থাৎ তুলনা করতে পারে, তা হলো বাংলাদেশ রেলওয়ে ব্রিজ, সেটা হচ্ছে 4.8 কিলোমিটার, একটা হচ্ছে রূপসা রেল ব্রিজ, এটা হচ্ছে 5.13 কিলোমিটার। দ্য পদ্মা ব্রিজ ইজ এ 2 লেভেল রোড রেল ব্রিজ। আসলে পদ্মা ব্রিজ হচ্ছে 2 স্তর বিশিষ্ট একটা রেল ব্রিজ। দ্য স্টিল ট্রাস ব্রিজ ক্যারিজ এ 4-lane highway on the upper level and a single track railway on the lower level. তো এখানে আপার লেভেলে 4 লেন বিশিষ্ট হাইওয়ে রয়েছে, আর লোয়ার লেভেলে একটা সিঙ্গল ট্র্যাক রেলওয়ে রয়েছে, অর্থাৎ নিচে কিন্তু রেলওয়ে রয়েছে। Centrally, both the Bangladesh Railway Bridge and Rupsha Railway Bridge only carry railway tracks. মানে বাংলাদেশ রেলওয়ে ব্রিজ এবং রূপসা রেলওয়ে ব্রিজ আসলে এই দুটি রেলওয়ে ট্র্যাকটা বহন করছে। তো নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এভাবে সিন প্যাসেজ দেওয়া থাকবে, তোমাদের টেক্সট বুক থেকেই এটা দেওয়া থাকবে। আর এখানে অবশ্যই ব্যাখ্যামূলক টেক্সটের যে এলিমেন্টসগুলো দেওয়া থাকবে, তারপর পাশে তোমাদের এক্সাম্পলসগুলো লিখতে হবে। যেমন এখানে একটা করে দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে জেনারেল স্টেটমেন্ট ব্রিজ, তাহলে এটা কিন্তু এক্সাম্পল কী হবে, এ কমিউনিকেশন ওয়ে মেড উইথ হ্যাভি কনক্রিটস এলিমেন্টস। তো এখন এখানে দেওয়া আছে কনস্ট্রাকশনস, রিভার, প্রজেক্ট, রেলওয়ে ব্রিজ, সিঙ্গল ট্র্যাক। তো এখন আমি উত্তরগুলো তোমাদের টেক্সট বুক থেকেই অর্থাৎ সিন প্যাসেজ থেকে কিন্তু নিয়েছি। যেমন এখানে কনস্ট্রাকশন কী হবে, বিল্ডিং আ ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার ইজ চ্যালেঞ্জিং কম্পেয়ার্ড টু এনি আদার রিভার কনসিডারিং ইটস ওয়াইথ অ্যান্ড ডেপথ। একদম পুরো টেক্সটটা থেকেই এটা আমি পুরো বাক্যটা নিয়েছি, কারণ এটা কিন্তু এক্সাম্পল দিতে হবে, যেহেতু এটার এলিমেন্টস আছে কনস্ট্রাকশন, এটার সাথে যেটা মিলবে, যে থিমটা মিলবে সেটা আমরা লিখব। যেমন রিভারটা কী ছিল, অবশ্যই পদ্মা রিভার। প্রজেক্টটা কী ছিল, অবশ্যই দ্য পদ্মা ব্রিজ ইজ এ 2 লেভেল রোড রেল ব্রিজ। আর 4 নম্বর হচ্ছে রেলওয়ে ব্রিজ। তো এটা কার সাথে কানেক্টেড, অবশ্যই এটা হবে বোথ দ্য বাংলাদেশ রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেলওয়ে ব্রিজ অনলি ক্যারি রেলওয়ে ট্র্যাকস, অর্থাৎ রেলওয়ে ট্র্যাকস এই দুটো ব্রিজে কিন্তু বহন করছে। একটা হচ্ছে সিঙ্গল ট্র্যাক। তো সিঙ্গল ট্র্যাকটা কি, এ সিঙ্গল ট্র্যাক রেলওয়ে অন দ্য লোয়ার লেভেল। অর্থাৎ এটা এত কঠিন কিছু না, যেটা দেওয়া থাকবে সেটার আলোকে এটার যে এক্সাম্পলটা সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। যেমন এখানে কিন্তু আমি অলরেডি যেগুলো উত্তর নিয়েছি সেগুলো কিন্তু অন্য কালি দিয়ে দেখিয়ে দিয়েছে যে এগুলো, ঠিক আছে। তো জাস্ট তোমাদেরকে টেক্সটটা ভালো করে পড়তে হবে, পড়ে লিখতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা, দ্বিতীয়টা এভাবে হতে পারে। আমি আগে প্যাসেজটা পড়ে নিচ্ছি, কোশ্চেনটা আগে পড়ে নিই। রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড relevant examples of an explanatory text, then fill up the following grid. One is done for you. So, the human respiratory system helps us breathe. The system is responsible for taking in oxygen and expelling carbon dioxide. তো মানুষের যে শ্বসনতন্ত্র, এটা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে আমাদেরকে সাহায্য করে। এই যে প্রণালীটি, এটা কিন্তু অক্সিজেন গ্রহণ করার জন্য আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার জন্য দায়ী থাকে। দ্য প্রসেস ইনক্লুডস দ্য রোস, ট্রাকিয়া, দ্য উইন্ডপাইপ, লাংস অ্যান্ড ডায়াফ্রাগ্রাম। তো এখানে বলা হচ্ছে এই যে প্রণালীটিতে নাক থাকে, ট্রাকিয়া থাকে, লাংস থাকে, আর হচ্ছে ডায়াফ্রাগ্রাম থাকে। When we breathe in, air enters through the nose or mouth. যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই তখন কিন্তু কী করি, নাক দিয়ে গ্রহণ করি এবং মুখ দিয়ে ছাড়ি, এরকম হয় আর কি, হ্যাঁ। আফটারওয়ার্ডস ইট ট্রাভেলস ডাউন টু দ্য ট্রাকিয়া টু দ্য লাংস। তারপর এটা কিন্তু ট্রাকিয়ায় চলে আসে, ফুসফুসে চলে যায়। ইনসাইড দ্য লাংস দেয়ার আর টাইনি এয়ার স্যাক্স কল্ড অ্যালভিওলি। আর ওই ফুসফুসের মধ্যে কিন্তু অ্যালভিওলি নামক আরও কিছু বায়ু প্রকোষ্ঠ থাকে। হিয়ার অক্সিজেন ফ্রম দ্য এয়ার ইজ সার্ভড উইথ
কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড। আর এখান থেকে কিন্তু বাতাস থেকে যে অক্সিজেন সেটা সোয়াপড হয়ে কার্বন ডাই অক্সাইডের সাথে আসলে রক্তে মিশে যায়। তো এখন এটা যদি আসে, অর্থাৎ দ্বিতীয় যে প্যাটার্নটি, এটা কিন্তু একটু অভিজ্ঞতার সহকারে লিখতে হবে। এখানে একটা দেওয়া রয়েছে, যেমন এখানে জেনারেল স্টেটমেন্ট হোয়াট ইজ বিং এক্সপ্লেন। তো এখানে উত্তরটা কী হবে? দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম হেল্পস আস ব্রেথ। তো এখন বাকি যে চারটে, এটা এখান থেকেই তোমাদেরকে নিজেদেরকে সিলেক্ট করতে হবে যে তোমরা কোন বিষয়গুলো লিখতে চাও, কোন বিষয়গুলো আসলে এখানে হাইলাইট করে তার সম্পর্কে লিখতে চাও, অর্থাৎ তার সম্পর্কে এক্সাম্পল দিতে চাও, সেটা তোমাদের নিজেদেরকে সিলেক্ট করতে হবে। আর প্রথম যে প্যাটার্নটা ছিল এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, জাস্ট তোমরা টেক্সট থেকে এগুলো লিখবে। কিন্তু দ্বিতীয় যে প্যাটার্নটি, এটা একটা করে দেওয়া থাকবে, বাকিগুলো তোমরা চয়েস করবে। যেমন আমি এখানে চয়েস করেছি, আমি নিয়েছি হচ্ছে নোস, নাক, এই যে নোস নিয়েছি। দেখো উত্তরটা কী হবে? হোয়েন ইউ ব্রেথ ইন এয়ার এন্টার্স থ্রু দ্য নোজ অর মাউথ। ওকে, ট্রাকিয়া আমি নিয়েছি, যেমন আফটার ওয়াজ ইট ট্রাভেলস ডাউন দ্য ট্রাকিয়া টু দ্য লাংস। অ্যালভিওলি নিয়েছি, ইনসাইড দ্য লাংস দ্যার আর টাইনি এয়ার স্যাক্স কল্ড অ্যালভিওলি। Diaphragm নিয়েছি, the process includes the nose, trachea, windpipe, lungs and diaphragm. Carbon dioxide with blood, এটা নিয়েছি, এটা oxygen from the air is swapped with carbon dioxide from the blood. যেহেতু আমি বাংলা মিনিট আগে বলেছি, আমি সেজন্য বাংলা মিনিটে পড়লাম না। তাহলে তোমাদের কাছে অবশ্যই পরিষ্কার হয়েছে যে কিভাবে 1 নাম্বার কোয়েশ্চেন, সি নাম্বার কোয়েশ্চেন, 3 নাম্বার কোয়েশ্চেন এবং 7 নাম্বার কোয়েশ্চেন সেট করা হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।